রাজধানীর নয়াপল্টনে তারুণ্যের সমাবেশ চলছে, সেই সমাবেশের খবর রাখছেন আমাদের সহকর্মী শফিকুল। তার সাথে যুক্ত হচ্ছি আমরা সরাসরি। শফিকুল, আমরা যেমনটি শিরোনামে শুনছিলাম যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসছেন, এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন? কি পরিমাণ মানুষের সমাবেশ ঘটেছে ইতিমধ্যে? পরিমাণ মানুষ হয়েছে সেটি যদি বলতে হয় তাহলে বলতে হবে নয়াপল্টনে তারুণ্যের ঢল নেমেছে। আপনি জানেন যে আজ এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ, সেই সমাবেশটি বেলা 3টায় শুরু হওয়ার কথা ছিল আনুষ্ঠানিকভাবে। তবে আমরা দেখেছি সকাল থেকেই রাজধানীর নয়াপল্টনে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে নেতাকর্মীদের ঢল নেমেছে এবং সাংগঠনিক যে 10টি বিভাগে ভাগ করা হয়েছিল, আজ ঢাকা বিভাগের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশে ঢাকা ছাড়াও ময়মনসিংহ, সিলেট এবং ফরিদপুর যেই সাংগঠনিক বিভাগ, সেই বিভাগগুলো থেকে নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দিয়েছেন এবং বিপুল সংখ্যক নেতাকর্মী আমরা দেখতে পাচ্ছি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে পুরো সড়ক জুড়েই নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে এবং তাদের সরব উপস্থিতি রয়েছে। এই মুহূর্তে মঞ্চের যে আনুষ্ঠানিক কার্যক্রম, সেটি আনুষ্ঠানিক কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং বিএনপির সহযোগী সংগঠন জাসাস প্রতিবারের মতো এর আগেও আমরা সমাবেশগুলোতে যেটি দেখেছিলাম যে যেই সাংস্কৃতিক পরিবেশনা তাদের, সেই সাংস্কৃতিক পরিবেশনা এখানে এখন আপাতত চলছে এবং নেতাকর্মীরা এখনও আসছেন। এখানে যারা আয়োজক রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেমনটি আমাদেরকে বলছিলেন এর আগে যে লক্ষাধিক মানুষের সমাবেশ আজকে নয়াপল্টনে হবে এবং সেটি ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি, কারণ কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে পুরো অঞ্চল। মূলত এই যে তরুণ যেই আজকের এই সমাবেশে যারা যোগ দিয়েছেন, তারুণ্যের যারা প্রতিনিধি রয়েছেন, সবাই আসলে বলছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান কী ধরনের বার্তা দেয়, সেই বার্তা শোনার জন্য আসলে এই তরুণ সমাজ তারা উদ্গ্রীব হয়ে আছে। কী ধরনের মেসেজ তারেক রহমানের কাছ থেকে পান, সেটি আসলে তারা শুনতে যাচ্ছেন। এর জন্যই অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন এবং তাদের মধ্যে সেই উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। অনেক তরুণের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছিলেন যে বিগত 3 মেয়াদে আপনি জানেন যে এই তরুণরা তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করতে পারেনি। একই সাথে বিভিন্ন যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের নিয়মের ব্যত্যয় হয়েছে। আসলে সবকিছু মিলিয়ে তরুণরা তাদের যে অধিকার, সেই ন্যূনতম যে অধিকার, সেই অধিকার থেকেও বঞ্চিত ছিল। সব মিলিয়ে আসলে তরুণরা তাদের অধিকার ফিরে পেতে চায় এবং এই পুরো মে মাস জুড়ে বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল, তারা যেই তারুণ্যের সমাবেশের আয়োজন করেছে, এই সমাবেশের বাইরেও আপনি জানেন যে তারুণ্যের সেমিনারও অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনার তারা করেছে, তারা তরুণদের মতামত শুনেছে, তরুণরা তাদের মতামত দিয়েছেন এবং বিএনপির যে হাইকমান্ড, সেই হাইকমান্ড তাদের মতামত শুনেছেন এবং সেই মতামতগুলো তাদের ভবিষ্যতে যদি তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে সেক্ষেত্রে মূল্যায়ন করা হবে বলেও বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আজকের এই সমাবেশে মূলত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি প্রধান অতিথির বক্তব্য দিবেন। এছাড়াও বিএনপির সিনিয়র যে নেতৃবৃন্দ যারা রয়েছেন, স্থায়ী কমিটির সদস্যরা, বেশ কয়েকজন সদস্য আজকের এই সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্রমশই কিন্তু যেই জনসমাগম সেটা কিন্তু বাড়ছে এবং মূল যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হচ্ছে ঠিক বেলা 3টায় এবং 3টায় আনুষ্ঠানিকভাবে এই মূল সমাবেশটি শুরু হতে যাচ্ছে। তো নেতাকর্মীদের উপস্থিতি আরো জানছিলাম। সকাল থেকে পল্টনের এই ময়দান লোকারণ্য একেবারে পরিপূর্ণ। একেবারে কাকরাইল থেকে শুরু করে মধ্যঝিল পুরো এলাকা কিন্তু তারুণ্যের সমাবেশে পরিপূর্ণ। ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, এই 3 দলের সমাগমে পুরো পল্টন এলাকা লোকারণ্য হয়ে গেছে। 4 বিভাগ অর্থাৎ ঢাকা, সিলেট, ফরিদপুর এবং ঢাকা, সিলেট, ফরিদপুর এবং ময়মনসিংহ, এই 4 বিভাগের সমন্বয়ে কিন্তু আজকের এই তারুণ্যের এই মহাসমাবেশটি হচ্ছে। মহাসমাবেশে নেতাকর্মীরা এসেছেন, তারা তাদের কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে বিভিন্ন দিক নির্দেশনা নেবেন। সবচেয়ে বড় যে দিক নির্দেশনা আশা করছেন তারা আশা করছেন নির্বাচনের জন্য আগে তারা নির্বাচন নিয়ে আলোচনা শুনতে চান, নির্বাচনের রোডম্যাপ জানতে চান, এরপর তারা এগোতে চান পরবর্তী কর্মসূচিতে। আমরা একজনের সাথে কথা বলবো, কি নিয়ে আপনারা কি ধরনের দিক নির্দেশনা চাচ্ছেন আজকের এই তারুণ্যের মহাসমাবেশ থেকে?
আমাদের তারুণ্যের মহাসমাজ থেকে আমাদের মেসেজ একটাই, সেটা হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের বিএনপি, যেটা হলো যে আমরা সুনির্দিষ্ট একটি নির্বাচনী রোডম্যাপ চাই। বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি আছে, একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারই এই সব কিছু মিলিয়ে দেশটাকে সুন্দর ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে বলে আমরা মনে করি। যে কারণেই আমরা চাচ্ছি নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ, যেটা উপলক্ষে দেশের চলমান যে সংস্কার, যেটা গভর্নমেন্ট বলছেন সংস্কার কিন্তু চলমান প্রক্রিয়া এবং এটা চলবে, এবং যে আমাদের যে 31 দফা দিয়েছে দেশনায়ক তারেক রহমান, সে চলমান প্রক্রিয়ায় আপনার সংস্কারও চলবে। আমরা একটা নির্বাচনী রোডম্যাপ চাচ্ছি, একটি নির্বাচন। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে জানতে কোথা থেকে এসেছেন আপনি, আর কি ধরনের কর্মসূচি, কি ধরনের আশা করছেন আপনারা? আমি গাইবান্ধা থেকে এসেছি। আমি বলতে চাই যে আজকের এই সমাবেশ প্রমাণ করে এদেশের তরুণ সমাজ দেশনায়ক জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। এই সমাবেশ থেকে এই তরুণ সমাজ জানান দিচ্ছে যে দীর্ঘ 16 বছর এদেশের তরুণরা ভোট দিতে পারেনি। দীর্ঘ 16 বছর পর এই ফ্যাসিবাদ হাসিনাকে বিদায় করার পর আমাদের আকাঙ্ক্ষা ছিল যে একটি জাতীয় নির্বাচন, যে নির্বাচনে আমরা ভোট দিতে পারবো এবং মানুষের পছন্দ মতো সরকার গঠিত হবে। কিন্তু সেই নির্বাচন নিয়ে আজকে তালবাহনা হচ্ছে এবং ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অনতি বিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, নেতাকর্মী যারা এসেছেন তারা অন্তর্বর্তী সরকারের কাছে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনের দাবি করেন, এবং কেন্দ্রীয় নেতাকর্মী যারা রয়েছেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল যারা রয়েছেন, তারাও বলছেন যে ডিসেম্বরের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। তারেক রহমানের নেতৃত্বে এই ধরনের পরিকল্পনা নিয়ে তারা সামনে এগোতে চায় এবং তারুণ্যের বাংলাদেশ গড়তে চায়। অদিতি, এখন পর্যন্ত আমার কাছে এই ছিল পল্টনের মহাসমাবেশ নিয়ে, তারুণ্যের সমাবেশ নিয়ে সর্বশেষ। আমাদের আরো এক সহকর্মী রহিম রুমনও আছেন এই তারুণ্যের সমাবেশে, তার সাথে এবারে যুক্ত হয়ে জেনে নেব আরো কিছু তথ্য। রুমন, সমাবেশ শুরুতে আর বেশি দেরি নেই, জনসমাগম ইতিমধ্যেই ঘটেছে, আমরা যেমনটি দেখছিলাম। নিরাপত্তা ব্যবস্থা কেমন চোখে পড়ছে? আর যেহেতু আজকে একটি কর্মদিবস, সেক্ষেত্রে সড়কের পরিস্থিতি সম্পর্কেও জানাবেন। যেমনটি বলছিল যে 3টার সময় এই সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও আমরা সকাল থেকেই দেখছি যে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখনও আসছেন। যদি ছবিতে একটু দেখাতে পারি আমরা, যে আমরা এখন দেখছি যে নয়াপল্টন থেকে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনের থেকে একেবারে ফকিরাপুল পর্যন্ত একেবারে কিন্তু লোকারণ্য হয়ে গেছে। তারুণ্যের এই যে সমাবেশ, এই সমাবেশে কিন্তু আপনি জানেন যে সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ এবং ফরিদপুর, ঢাকা সহ বেশ কয়েকটি জেলার নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি নেতাকর্মীদের প্রচণ্ড রকমের ভিড়। আজকে যেহেতু আবহাওয়াটাও একটু বৈরী, প্রচণ্ড গরমের ভেতরে নেতাকর্মীরা কিন্তু বেশ হাঁসফাঁস অবস্থা, কিন্তু তারপরেও আমরা দেখছি বেশ উদ্দীপনা নিয়ে এই সমাবেশ কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন তো 2টা বাজে। আমরা সকাল থেকে নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে তারুণ্যের যেই জয় জয়কার, সেই জয় জয়কারের প্রতিধ্বনি আজকের এই সমাবেশ থেকে তারা আরও একবার করতে চান। অদিতি, তারা বলছেন যে 5ই আগস্ট তারুণ্যের যেই রক্তের ওপর দাঁড়িয়ে, তারুণ্যের ত্যাগের ওপর দাঁড়িয়ে যে 5ই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার মুক্ত হয়েছে, সেই তারুণ্যকে, সেই তারুণ্যের শক্তিকে তারা আবারও কাজে লাগাতে চান। তারা চান আগামীতে বাংলাদেশের আগামীর যে রাজনীতি, আগামীর যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতে যেন তরুণদের নেতৃত্ব নিশ্চিত করা হয়, সেই দাবিটি তাদের রয়েছে। তবে তারা বলছেন যে এই সমাবেশ থেকে, তারুণ্যের এই সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিশ্চয়ই আগামীর যে রাজনীতি, আগামীর যে রাষ্ট্র ব্যবস্থা, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে দিক নির্দেশনামূলক, গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, এবং সেই তার যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা অনুযায়ী তারা আগামীতে কাজ করবেন। অদিতে, আপনি জানেন যে বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক একটি বৈরী আবহাওয়া চলছে। এখানে কিন্তু আমরা দেখছি যে সাম্প্রতিক যে রাজনীতি, সেই রাজনীতিতে বিএনপির সাথে এক ধরনের নির্বাচন কেন্দ্র করে এক ধরনের সরকারের সাথে এক ধরনের মনোমালিন্যের পরিস্থিতি চলছে। সেখান থেকে নেতাকর্মীরা বলছেন যেহেতু দীর্ঘ বছর বাংলাদেশ
তাদের নিজস্ব মালিকানায় আসলে ছিল না বলতে তারা দাবি করছেন। তারা বলছেন যে ভোটারবিহীন গেল 16-17 বছরের যে শাসনামল, সেই শাসনামলে তাদের কোনো স্বপ্নই পূরণ করা যায়নি। তারা প্রত্যাশা করছেন এই যে 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান, তারুণ্য নির্ভর, তারুণ্যের ওপর ভর করে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এবার বাস্তবায়ন করতেই হবে। এবং সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে তারা মনে করছেন যে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের বিকল্প নেই। তারা প্রত্যাশা করছেন যে খুব দ্রুত সময়ের ভিতরে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলছেন যে ডিসেম্বরের ভিতরে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করে জনগণের যেই অধিকার, জনগণের যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। এবং তাদের একটি বড় দাবি যে যেহেতু তারুণ্যের রক্তের ওপর দাঁড়িয়ে 5ই আগস্ট বাংলাদেশ তৃতীয়বার মুক্ত হয়েছে, তারা প্রত্যাশা করছেন যে আগামীর যেই ভবিষ্যৎ যে বাংলাদেশ, সেই বাংলাদেশে তারুণ্যের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব নিশ্চিত করতে হবে। আপনি আছেন সেখানে, আমরা জেনে নিচ্ছিলাম সবশেষ তথ্য। নিশ্চয়ই এই সমাবেশের আরো খবর আমরা পরবর্তীতেও জানবো সংবাদের। দর্শক, আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে রাজধানীর নয়াপল্টনে তারুণ্যের সমাবেশের এই মুহূর্তের খবরগুলো জানিয়ে দিচ্ছিলেন। রাজধানীর নয়াপল্টনে তারুণ্যের সমাবেশ চলছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসছেন জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। আসতে শুরু করেছেন দলের সিনিয়র নেতারাও। সমাবেশে যোগ দেয়া নেতাকর্মীরা বলছেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করতে তারা সমবেত হয়েছেন। নির্বাচনের রোডম্যাপ দিতে সরকারের প্রতি দাবিও জানিয়েছেন তারা। আরও জানাচ্ছেন নূরনবী সরকার। দেশের গণতান্ত্রিক অভিযাত্রার যুগপথ আন্দোলনে বিএনপি, তরুণরাই আগামীর বাংলাদেশ, সেই তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ। গুড়ি গুড়ি বৃষ্টি কিংবা তীব্র গরম কোনোটাই বাধা হতে পারেনি সমাবেশে আসা নেতাকর্মীদের। মূল আনুষ্ঠানিকতার আগেই নয়াপল্টনে সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের ঢল। উদ্দেশ্য গণতান্ত্রিক উত্তরণের সংগ্রামকে বেগবান করা। আমি ময়মনসিংহ থেকে আসছি। আমি ময়মনসিংহ জেলা দক্ষিণ জেলা যুব দলের পক্ষ থেকে সবাইকে আজকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানাচ্ছি। তারুণ্যের মহাসমাবেশ, সেই সমাবেশকে আমরা সফল করার জন্য এখানে এসেছি। আমরা শ্রীমঙ্গল থেকে প্রায় যুব দলের 2000 নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছি। আমাদের দল সরকার তারেক জিয়াকে আমরা চাই, এই আশা ব্যক্ত নিয়ে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা দাবি আদায় করতে ও বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা এসেছি ইনশাআল্লাহ। এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই দেশের মানুষের রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে। এই সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তরুণদের রাজনীতিতে ঐক্যবদ্ধ করার দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন বিএনপির জ্যেষ্ঠ নেতারাও। ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে, মানুষের ভোট অধিকার নিয়ে নির্দেশনা আসবে, ভোট আদায় করার জন্য সেই কর্মসূচির নির্দেশনা আসতে পারে বলে আমি আশা করতেছি। আমাদের প্রাণপ্রিয় নেতা উপস্থিত থাকবেন, ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আপনি জানেন এই তরুণরাই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। বাংলাদেশে যে জিয়া রহমানের যে আদর্শ ছড়িয়ে আছে, এখনো আওয়ামী লীগের দোষরা পালিয়ে গেছে, এই আজকের শেষ তারুণ্য ঢাকা পল্টনের তারুণ্যের সমাবেশ দিয়ে তা আমরা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। এই সমাবেশের লক্ষ্য উদ্দেশ্য হলো তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং তারুণ্যের ভাবনাকে ধারণ করে আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা। তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় দেশব্যাপী সেমিনার ও সমাবেশ নিয়ে উচ্ছ্বসিত ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সেই ধারাবাহিক কর্মসূচির সবশেষ সমাবেশ ঢাকার নয়াপল্টনে। আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এই সমাবেশ গুরুত্বপূর্ণ বলে জানাচ্ছেন নেতাকর্মীরা। নূরনবী সরকার, 71, ঢাকা। দীর্ঘ এক যুগেরও বেশি সময় কারাবরণের পর মুক্তি পেয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম। সকাল 9:30টায় শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি পেয়েই এক শোকরানা সমাবেশে বক্তব্য রাখেন তিনি। তার ও জামায়াত নেতাদের ওপর অন্যায় হয়েছে দাবি করে জড়িত সকলের শাস্তি দাবি করেন তিনি। এ সময় এটিএম আজহারুল ইসলামের সুস্থতা কামনা করেন জামায়াতের আমির। শাহেদুজ্জামান সাকিবের প্রতিবেদনে বিস্তারিত।
2012 সালের 22 আগস্ট মগবাজারের বাসা থেকে আটক হন জামায়াতের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম। 2014 সালের 30 ডিসেম্বর শেখ হাসিনা সরকারের আদালত মৃত্যুদণ্ড দেয় জামায়াতের শীর্ষ এই নেতাকে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর মঙ্গলবার মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করে এটিএম আজহারকে খালাস দেয় সর্বোচ্চ আদালত। রায়ের কপি কারাগারে পৌঁছানোর পর বুধবার সকাল 9:30টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি পায় এটিএম আজহারুল ইসলাম। দলের শীর্ষ এই নেতার কারামুক্তি উপলক্ষে তাৎক্ষণিক শোকরানা সমাবেশের আয়োজন করে জামায়াত। সমাবেশের শুরুতেই বক্তব্য রাখেন সদ্য মুক্ত হওয়া এটিএম আজহারুল ইসলাম। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন, এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন। আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা অগ্রণী ভূমিকা পালন করছেন। সেই 36শে জুলাই একটা 5ই আগস্টে মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। তাদের অক্লান্ত পরিশ্রম আন্দোলন, তাদের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন হতে বাধ্য হয়েছে। জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে বিচারিক হত্যা করা হয়েছে অভিযোগ করে ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন তিনি। তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। যারাই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা হোক। পরে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এটিএম আজহারুল ইসলামের সুস্থতা কামনা করেন। বলেন, আগামী দিনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাবে জামায়াতে ইসলামী। আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই, আল্লাহ যেন তাকে ন্যায় হায়াত দারাজ করে দেন, তিনি যেন সুস্থ থাকেন এবং জাতির প্রয়োজনে তিনি যেন দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারেন। এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে, আমরা এক থাকবো, জাতির প্রয়োজনে এক পথে হাঁটবো এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজ করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিলে নির্বাচন কমিশনের বক্তব্য শুনবে সর্বোচ্চ আদালত। এজন্য সুপ্রিম কোর্ট থেকে ইসি বরাবর একটি নোটিশ দেওয়ার আদেশ দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার এ বিষয়ে পরবর্তী শুনানি হবে। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি করেন রিটকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন। শুনানির এক পর্যায়ে আপিল বিভাগ, ইসি ও রাষ্ট্রপক্ষের কোনো প্রতিনিধি আছেন কিনা তা জানতে চাওয়া হয়। এ সময় ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আদালতকে জানান, নির্বাচন কমিশন এই রিটে পক্ষভুক্ত হয়নি। ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজ করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গত সোমবার আপিল করেন রিটকারীর আইনজীবী। এর আগে 22 মে ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো ও তাকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানের 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর আদেশ হবার কথা রয়েছে আজ। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেওয়া হবে। এর আগে গত সোমবার শুনানি শেষে আপিলের রায় দিতে 28 মে দিন ঠিক করেছিল উচ্চ আদালত। তার আগে গত 14 মে ডাক্তার জোবায়দা রহমানের 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। একই সঙ্গে জরিমানা স্থগিত করে ওই দিন আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারির পর তৈরি হওয়া সংকট নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করেছে এই বিষয়ে গঠিত কমিটি। 7 সচিবের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। আন্দোলনরত সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের দাবি, মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন। প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরেই এই বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদ। মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠকের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করেই আন্দোলনরত বিক্ষোভ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফ্রম।
আইন হতেও সময় লাগে, বাতিল হতেও সময় লাগে, যতটুকু সময় এটা তো কাজের উপর নির্ভর করবে। স্যার জানাবেন প্রধানমন্ত্রী আমাদের আসলে, তখন এটা তুলবেন আর কি জিনিসটা। হয়তো জানাবো যে এই বিষয়টা এখন ওনার উপর ডিপেন্ড করছে। আর আমাদের কর্মচারীরা অবাধ্য না, ওরা শুনবে আমার বিশ্বাস। ওরা বুঝে তো, ওরাও তো জানে ওদের হাত দিয়ে তো হয় সব কিছু। ভিতরে যে আলোচনা হয়েছে সেখানে আমরা পার্টিসিপেট করিনি। এখন আমরা স্যারের কাছে যাব, স্যারের সাথে আলোচনা করে তারপর আমরা কর্মসূচি ঘোষণা করব। সিলেট, সুনামগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নতুন করে ৯৯ জনকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। তাদের আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। লালমনিরহাটের ৩ উপজেলার ৫টি সীমান্ত দিয়ে অন্তত ৫৭ জনকে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। বিজিবি ও এলাকার লোকজন এতে বাধা দেয়ায় ওই সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বুধবার ভোরে লালমনিরহাটের আদিতমারির চৌরাটারি সীমান্ত দিয়ে ভারত থেকে আসা ১৩ জন বাংলাদেশে প্রবেশ করতে চায়। তাদের দেখতে পেয়ে সীমান্তে জড়ো হন এলাকাবাসী। লাঠি হাতে জানান দেন অনুপ্রবেশের নিষেধাজ্ঞা। একইভাবে পাটগ্রাম সহ বিভিন্ন সীমান্ত দিয়ে অন্তত ৩২ জন প্রবেশ করতে চায়, সেখানেও বাধা দেয় বিজিবি ও গ্রামবাসী। দুর্গাপুরে আমরা যেগুলো কৃষক আছি দেখার পর তখন আমরা বিএসএফ খবর করার পর তারপরে আমরা আক্রমণ করছি লাঠি ঠাঙ্গায়, ওই অবস্থায় আছে। ভারতের বিএসএফ আসাম থেকে লোক আনছে, ৬ জন মহিলা, ৬ জন পুরুষ, একটা শিশু বাচ্চা। লোকগুলো এখন আপাতত ইন্ডিয়ান সীমানার মধ্যে আছে, ওরা ওখানে বসে আছে। ওরা ইন্ডিয়া তো যেতে পারতেছে না, বাংলাদেশ আসতে পারতেছে না। লোকগুলো তো এখন ওই ছাতা মাথা কিছু নেই, মানে কষ্টের মধ্যে আছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইন করে বিএসএফ। তাদের দাবি তারা বাংলাদেশের নাগরিক, তবে পুলিশ বলছে তাদের দেওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। থানা নাগেশ্বরী, জেলা কুড়িগ্রাম, পোস্ট অফিস আমরা গেছিলাম কাজে, দালালের হাতে। সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে অন্তত ৬৬ জনকে পুশ ইন করে বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি শ্রীপুর বিওপি। তাদেরকে আমরা এই মুহূর্তে আমাদের যে বিভিন্ন ক্যাম্প এলাকার অধীনে নিরাপদ স্থান এবং স্কুল বা এই ধরনের যে কোনো প্রতিষ্ঠান যেগুলো থাকে সেখানে আমরা বদ্ধ এলাকাতে যে সমস্ত জায়গায় আমাদেরকে কেউ হিন্ডারেন্স করবে না বা আমাদের যে কার্যক্রম আছে সেখানে কোনো ধরনের সমস্যা হবে না, সেই সমস্ত জায়গাতে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদগুলো করি। একই সময় সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত এলাকা দিয়ে পুশ ইন করা ১৬ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ। তাদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী এবং ৬ শিশু রয়েছে। আব্দুল আল মামুন, ৭১। ৪ দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে নিক্কেই ফোরামের ফিউচার অফ এশিয়া সম্মেলনে যোগ দেবেন তিনি। জাপানের স্থানীয় সময় দুপুর ২টার পরে সেখানে পৌঁছান তিনি। এর আগে মঙ্গলবার মধ্যরাতে মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইট জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে। আগামী ৩০ মে ফিউচার এশিয়া সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সফরে জাপানের সঙ্গে ৭টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এছাড়া জাপানের পররাষ্ট্রমন্ত্রী জাইকার প্রেসিডেন্টের সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার। এর বাইরে একটি বিজনেস সেমিনারেও অংশ নেবেন অধ্যাপক ইউনূস। সফর শেষে আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। পিরিয়ড সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় স্বাস্থ্য ঝুঁকিতে জীবন কাটছে রাজধানীর বস্তিবাসী নারীদের। আবার গণশৌচাগার ব্যবহারের কারণে এই স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়ছে। এতে বাড়ছে জরায়ু ক্যান্সার ও বন্ধ্যাত্ব সহ নানা ধরনের ঘাতক রোগ। বয়স্করা এখনও অস্বাস্থ্যকর কাপড়ই বারবার ব্যবহার করেন। তবে অনেক প্রচারের কারণে প্যাড ব্যবহার যে জরুরি এটুকু জেনেছেন তরুণীরা। এদিকে সুগন্ধিযুক্ত সস্তা প্যাডের ঝুঁকিপূর্ণ ব্যবহারে সংকট আরও প্রকট হচ্ছে। আলম হোসেনের ক্যামেরায় বিস্তারিত সুমনা সুমের প্রতিবেদনে। মধ্যবয়সী রহিমা বেগম কখনোই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেননি শুধুমাত্র সচেতনতার অভাবে। ম্যাক্সিমাম সময় পেট ব্যথা করলে পরে তোরেন অনেক খুলে যায়। আমরা একটা বাথরুম 12টা পরিবার 12টা রুম দোয়া ফেলা করে সব কিছু করিয়া শুকাইয়া আবার আরেকটা আছে আরেকটা ব্যবহার করি। আর উঠার আগে আজান দেয় সেই সময় উঠে দেয়
কি করবো আমি এটা আবার কষ্ট করে ধুয়ে না ঘর ধুয়ে দিই যাতে কেউ না দেখে। গবেষণা বলছে দেশের প্রায় 83% কিশোরীয় নারী নিয়ম মেনে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না। এটি মাসিক স্বাস্থ্যের পাশাপাশি প্রজনন স্বাস্থ্যের জন্য হুমকির। ঢাকার করাইল বস্তিতে সুমাইয়া তার ভাইমা সহ 3 জনের পরিবারে বাস করেন। এরকম 12টি পরিবারের জন্য মাত্র একটি গণশৌচাগার। মাসিক হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি। বাথরুমে একজন লোক গেলে ওরা তাড়াতাড়ি বেরোতে বলে, মানে আর কি একটু লেট করে। আমাদের গোসলখানার উপর দিয়ে তো চালমাল কিচ্ছু নাই গা, তার জন্য এদের কি একটু অসুবিধা হয়। বস্তির তরুণ প্রজন্মের নারীদের কেউ কেউ স্যানিটারি প্যাডের ব্যবহার শিখেছেন সরকারি বেসরকারি প্রচারের কারণে। এই জেনারেশনের যারা আছে তারা এখানেরই এই বলেন হয়তো বা আমরা একটু কম দামিটা ব্যবহার করি। এদিকে স্যানিটারি প্যাডের দাম বাড়ছেই, তাই সস্তায় কেনা সুগন্ধযুক্ত স্যানিটারি প্যাড যে স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়াচ্ছে তা তারা জানেনই না। গন্ধযুক্ত হচ্ছে ওই টাইমে তো এমনিতে একটু গন্ধ লাগে, কিন্তু ওই স্যানিটারি যেটা আমরা ব্যবহার করি পেট, ওইটা ঠিক আছে, ওইটার গন্ধটাও ভালো লাগে। চিকিৎসকরা বলছেন এভাবে পুরনো কাপড় কিংবা কৃত্রিম সুগন্ধিযুক্ত সস্তা ন্যাপকিন দুটোই ক্ষতি করছে নারীর। সুগন্ধযুক্ত মানেই হচ্ছে ওখানে কেমিক্যাল ইউজ করা হয়, যেটা আমাদের পার্সোনাল পার্টের জন্য আসলে ক্ষতিকারক কেমিক্যালটা। এবং এই যে কাপড় ব্যবহারের যে ব্যাপারটা থাকে, এই কাপড়টা আসলে একেবারেই ব্যবহার করা উচিত না, কারণ কাপড় আপনি কড়া রোদে যদি না শুকানো হয়, প্রপারলি ধোয়া না হয়, তাহলে ওটা থেকে ব্যাকটেরিয়া ফর্ম করে, সেটা থেকে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হতে পারে এবং পরবর্তীতে যেটা আমরা বলি বন্ধ্যাত্ব বা যেটা টিউব থাকে, টিউবও ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। এসব জটিলতা থেকে কম আয়ের পরিবারগুলোকে সহায়তা দানের চেষ্টা করছে কিছু সরকারি বেসরকারি সংস্থা ও সংগঠন। তবে তারা আরও শৌচাগার তৈরি ও গণসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছেন। যখন মাসিক শুরু হচ্ছে একটা মেয়ের, সেই সময় থেকে তো ব্যবস্থাপনাটা অনেক বেশি জরুরি। স্যানিটারি ন্যাপকিন ইউজটা স্বাস্থ্যসম্মত এবং সে হচ্ছে ব্যবহার করতে পারছে, কিন্তু আসলে তার এটার অ্যাফোর্ডেবিলিটিটা চিন্তা করতে হবে তাকে এবং সহজলভ্যতা। বিশেষজ্ঞরা বলছেন পিরিয়ড সময়ের যে কোনো সংক্রমণ ডিম্বনালী পর্যন্ত আক্রান্ত হতে পারে। মারাত্মক পরিস্থিতিতে রক্তে ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ। আর তাই সচেতনতা বাড়ানো সহ কম দামে ভালো ন্যাপকিন সরবরাহ বাড়ানোর উপরেই গুরুত্ব দিচ্ছেন তারা। সুমনা সুমি, ৭১, ঢাকা। যুক্তরাষ্ট্রে ভিসা আবেদনকারী শিক্ষার্থীদের জন্য নতুন সাক্ষাৎকার স্থগিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে বিদেশি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে একটি কূটনৈতিক বার্তায় জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই তাঁর প্রশাসন বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বরাদ্দ শত শত মিলিয়ন ডলারের তহবিল সহায়তা স্থগিত করেছে এবং কিছু শিক্ষার্থীকে দেশ ছাড়া করার পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি বাতিল করেছে হাজার হাজার ভিসা। তবে এসব পদক্ষেপের অনেকটি আদালত স্থগিত করেছেন। এবার এক কূটনৈতিক বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোকে নির্দেশ দিয়েছেন নতুন শিক্ষার্থী ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম বন্ধ রাখতে। বার্তায় বলা হয়েছে এই স্থগিতাদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। বার্তায় আরও উল্লেখ করা হয় সামাজিক মাধ্যমে স্ক্রিনিং বা নজরদারি জোরদার করা হবে, বিশেষ করে শিক্ষার্থী এবং এক্সচেঞ্জ প্রোগ্রাম ভিসার ক্ষেত্রে। এতে মার্কিন দূতাবাস এবং কনসুলেটগুলোর উপর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। নতুন এই নির্দেশনা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর উপর গুরুতর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যেসব বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীর উপর আর্থিকভাবে নির্ভরশীল। এদিকে হোয়াইট হাউস অভিযোগ করেছে কিছু বিশ্ববিদ্যালয় বৈষম্যমূলক ভর্তি নীতি বজায় রাখছে এবং অভিবাসন আইন লঙ্ঘন করছে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ট্রাম্প প্রশাসন মুক্ত মত প্রকাশের অধিকার খর্বের চেষ্টা করছে। সিবিএস নিউজ জানিয়েছে স্টেট ডিপার্টমেন্টের স্মারকলিপিতে মার্কিন দূতাবাসগুলোকে ভিসা প্রার্থী শিক্ষার্থীদের যাদের এখনও অ্যাপয়েন্টমেন্ট তারিখ দেওয়া হয়নি সেগুলো স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে বলা হয়েছে যে যাদের অ্যাপয়েন্টমেন্ট এরই মধ্যে নির্ধারিত রয়েছে সেগুলোর কার্যক্রম চালু থাকবে। যুক্তরাষ্ট্রের কিছু অভিজাত কলেজের সঙ্গে ট্রাম্পের বিরোধের মধ্যেই নতুন এই পদক্ষেপ নেওয়া হলো। এর আগে দেশটির বেশ কিছু কলেজকে ট্রাম্প বেশি বামপন্থী বলে উল্লেখ করেছেন। মনিরুজ্জামান বাবু,